আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে এবং প্রশ্নের ধরন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তো এ বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা এ বিষয়ের প্রশ্নের মানবন্টনটা দেখে নিই। সো এখানে দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের মানবন্টনটা দেখতে পারবো। সেখানে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, গাছবিজ্ঞান, এই সবগুলো বিষয়ের মানবন্টন একই। সো এখানে দেখা যাচ্ছে প্রতি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য 75 নম্বর আর ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। এখন তত্ত্বীয় অংশে কী কী থাকবে? সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 10 নম্বর আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 25 নম্বর। এখন প্রতিটি সৃজনশীল প্রশ্নের মান 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান 1। 60টি সৃজনশীল দেয়া থাকবে, এর মধ্যে 4টি সৃজনশীলের উত্তর দিতে হবে। আর 7টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর 25টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, এরপর বলা হয়েছে যে ব্যবহারিক অংশে কী কী থাকবে। একটি পরীক্ষণ থাকবে। পরীক্ষণটা কি? যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ, অঙ্কন, শনাক্তকরণ, অনুশীলন। এই সবগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে 15 নম্বর। এরপর ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন করার জন্য থাকবে 5 নম্বর আর মৌখিক অভিক্ষার জন্য থাকবে 5 নম্বর। সো আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের মানবন্টনটা জেনে নিলাম। এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাচ্ছি। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি: বিষয় পদার্থবিজ্ঞান, বিষয়কোণ 136, পূর্ণ নম্বর 100, তত্ত্বীয় 75, ব্যবহারিক 25। আচ্ছা, প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এখান থেকে কোন কোন বিষয়বস্তুগুলো বা পাঠগুলো পড়তে হবে? প্রথমেই পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, আদি পর্ব, গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান। এরপর বিজ্ঞানের উত্থান পর্ব। এরপর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সাম্প্রতিক পদার্থবিজ্ঞান, জগদীশচন্দ্র বসুর অবদান, পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য, প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলো জানা, প্রকৃতির নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ, ভৌত রাশি এবং তাদের পরিমাপ, পরিমাপের একক, উপসর্গ বা গুণিতক, মাত্রা, বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত, পরিমাপের যন্ত্রপাতি, স্কেল বা রুলার। এরপরে আছে ব্যালেন্স অর্থাৎ ভর মাপার যন্ত্র। এরপরে আছে থামাঘড়ি। এরপরে আছে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় গতি। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি এবং বেগ, ত্বরণ, গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় বল। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম গতিসূত্র, জড়তা। এরপর আছে বল, মৌলিক বলের প্রকৃতি, মহাকর্ষ বল, তড়িৎচুম্বক ও বিদ্যুৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, সরল নিউক্লিয় বল, বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা, ভরবেগ। এরপর সংঘর্ষ, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, নিরাপদ ভ্রমণ, বেগ ও বল। এরপর বস্তুর গতির উপর বলের প্রভাব, নিউটনের দ্বিতীয় সূত্র, মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র, ঘর্ষণ বল, ঘর্ষণের প্রকারভেদ, গতির উপর ঘর্ষণের প্রভাব, ঘর্ষণ কমানো বাড়ানো, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এরপরে আছে চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? কাজ, শক্তি, শক্তির বিভিন্ন রূপ, গতিশক্তি, বিভব শক্তি,
শক্তির বিভিন্ন উৎস, অনবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি, শক্তির রূপান্তর ও পরিবেশের উপর প্রভাব, শক্তির নিত্যতা ও রূপান্তর, শক্তির নিত্যতা, শক্তির রূপান্তর, ভর ও শক্তির সম্পর্ক, ক্ষমতা, কর্মদক্ষতা। এরপরে রয়েছে সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? সরল স্পন্দন গতি, তরঙ্গ, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, শব্দ তরঙ্গ, প্রতিধ্বনি, শব্দের ব্যাগের পার্থক্য, শব্দের ব্যবহার, সুরযুক্ত শব্দ, শব্দের দূষণ। এরপরে আছে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে? আলোর প্রকৃতি, প্রতিফলন, প্রতিফলনের সূত্র, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের প্রতিফলন, আয়না বা দর্পণ, প্রতিবিম্ব, গোলীয় আয়না, উত্তল আয়না, এরপর গোলীয় উত্তল আয়নার প্রতিবিম্ব, এরপর অবতল গোলীয় আয়না, অবতল আয়নার প্রতিবিম্ব, বিবর্ধন, আয়নার ব্যবহার, সাধারণ আয়না, উত্তল আয়না, অবতল আয়না, পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁক। এরপর রয়েছে দশম অধ্যায় স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। এখান থেকে কোন কোন পাঠগুলো পড়তে হবে? আদান ও চার্জ, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, বৈদ্যুতিক আবেশ, ইলেকট্রোস্কোপ, বৈদ্যুতিক বল, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, ধারক, স্থির বিদ্যুতের ব্যবহার, ফটোকপি, স্ক্যান, ডিগ্রাফ মেশিন, এরপর জ্বালানি ট্র্যাক, এরপর ইলেকট্রনিক্স, বজ্রপাত ও বস্তু নিরোধক, এরপর স্থির বিদ্যুৎ রং স্প্রে। এটুকু হচ্ছে তোমাদের তত্ত্বীয় অংশের জন্য সিলেবাস। এরপর ব্যবহারিক অংশের জন্য 3টা ব্যবহারিক দেওয়া আছে সিলেবাসের অন্তর্ভুক্ত। 1. স্লাইড ক্যালিপাস দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে তার আয়তন বের করা। 2. ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা। 3. শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের সিলেবাস এবং মানবন্টন নিয়ে। ভালো থাকো সবাই। ধন্যবাদ সবাইকে।